তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান বা এডুকেশন সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের এই শিক্ষা বিজ্ঞানের গ্রুপ ডির ফার্স্ট ইউনিট থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি সরাসরি প্রশ্ন এবং তার উত্তরের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটি আছে, প্রাচীন ভারতের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব, বা প্রাচীন ভারতের একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব লেখো। এভাবেও প্রশ্নটি আসতে পারে। প্রশ্নটা যেভাবেই আসুক না কেন উত্তর কিন্তু এক হবে। তোমরা উত্তরটা দেখে নাও। উত্তর: বিহারের রাজগৃহের 7 মাইল উত্তরে পাটনা জেলায় প্রাচীন নালন্দা অবস্থিত ছিল। ঐতিহাসিকদের মতে আনুমানিক 300 খ্রিস্টাব্দে নাগার্জুন শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠা করেন। বর্তমান বিহার রাজ্যের পাটনা শহরের দক্ষিণ পূর্বে প্রায় 43 মাইল দূরে নালন্দার ভগ্নাবশেষ পাওয়া গেছে। ওটা ভগবান বুদ্ধদেবের প্রিয় শিষ্য সারিপুত্রের জন্মভিটে ছিল। মহামতি সম্রাট অশোক ওখানে প্রাণ স্থাপন করেছিলেন। গুপ্ত যুগে গুপ্ত শাসকগণ ওই প্রতিষ্ঠানকে, অর্থাৎ এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠানকে কি আর্থিক সহায়তা দান করত। ঐতিহাসিক সূত্রে জানা যায় যে প্রাচীর বেষ্টিত এই বিশ্ববিদ্যালয়টি প্রায় 3.5 বর্গ মাইল জুড়ে অবস্থিত ছিল। কেন্দ্রীয় ভাগে বৃহৎ আকারের 7টি হলঘর সহ 300টি ছোট আকারের ঘরের সন্ধান পাওয়া গেছে। এরপর প্রথম পয়েন্ট দেখতে পাচ্ছ, ভর্তির নিয়মাবলী, অর্থাৎ সেকালে শিক্ষার্থীদের এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন বা ভর্তির জন্য কী সব নিয়মকানুন ছিল বা নিয়মকানুন মানতে হতো তোমরা দেখে নাও। নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পথটি ছিল বন্ধুর। হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায় মোট পরীক্ষার্থীর মাত্র 20% পরীক্ষার্থী বা 20% পরীক্ষার্থী প্রবেশিকা পরীক্ষায়, যেটা আমরা আজকালকার দিনে এন্ট্রান্স পরীক্ষা বলি, সেই কালেও কিন্তু এই প্রবেশিকা পরীক্ষার কিন্তু চল ছিল। সেই প্রবেশিকা পরীক্ষায় কিন্তু সফল হলেই কিন্তু এখানে ভর্তি হতে পারত এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ 40% পরীক্ষার্থী ব্যর্থতার যন্ত্রণা ভোগ করত। ভর্তির বয়স ছিল 20 বছর। ভর্তির বয়স ছিল, অর্থাৎ যে সকল শিক্ষার্থী পরীক্ষার জন্য অ্যাডমিশন নেবে পড়ার জন্য এই বিশ্ববিদ্যালয়ে, তাদের বয়স হতে হবে তাদের বয়স হতে হবে 20 বছর। মেধাভিত্তিক নির্বাচিত শিক্ষার্থীদের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ দেখা হতো না। এরপর 2 নম্বর পয়েন্ট, পাঠ্যক্রম। নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম বিভিন্ন বিষয়ের সমাহারে ছিল সমৃদ্ধ। ওই বিশ্ববিদ্যালয়ের 14টি কলাবিদ্যা, বেদ, পুরাণ, সাংখ্য, শল্যবিদ্যা, জ্যোতির্বিদ্যা, দর্শন, হেতুবিদ্যা, জাদুবিদ্যা প্রভৃতি বিষয়ে উন্নত মানের শিক্ষাদান করা হতো। নৈপুণ্যতা বৃদ্ধি, মানসিক ঐশ্বর্যের বিকাশ ঘটাতে তত্ত্ব ও ব্যবহারিক উভয় দিকেই গুরুত্ব দেয়া হতো। এরপর 3 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা ও অনুপাত। ঐতিহাসিক তত্ত্ব থেকে জানা যায় যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা ছিল যথাক্রমে প্রায় 10,000 এবং 1,000। অর্থাৎ সুতরাং কি শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত ছিল 10,000 জন। অর্থাৎ শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাতটা দেখে নাও। 10,000 জন হচ্ছে শিক্ষার্থী আর 1,000 জন হচ্ছে শিক্ষক বা অধ্যাপক। দেখতে পাচ্ছ, অর্থাৎ কি 10 অনুপাত 11, অর্থাৎ প্রতি 10 জনের জন্য একজন কিন্তু অধ্যাপক বরাদ্দ ছিল। তাহলে বুঝতে পারছো
যে কতটা গুরুত্ব সহকারে প্রত্যেকটা বিষয় বা সাবজেক্ট কতটা গুরুত্ব সহকারে নিপুণভাবে পড়ানো হতো ছাত্রছাত্রীদের। এরপর 4 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ অধ্যাপক মণ্ডলী। তৎকালীন বিশ্ববিখ্যাত অধ্যাপক মণ্ডলী দ্বারা নালন্দা বিশ্ববিদ্যালয়টি সমৃদ্ধ ছিল। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন শিলভদ্র, ধর্মপাল, নাগার্জুন, গুলমতি প্রভৃতি। ধর্মী, কর্মী, জ্ঞানী, আদর্শী, অভিজ্ঞতায়, সাহিত্যশীলতায় এরা ছিলেন কি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। শিলভদ্র ছিলেন বিশ্ববিদ্যালয়ের কুলপতি বা উপাচার্য। তাহলে শিলভদ্র কে ছিলেন? শিলভদ্র ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের বা নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এরপর 5 নম্বর পয়েন্ট গ্রন্থাগার। এই পয়েন্টটা তোমরা দেখে দাও। নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ছিল অত্যন্ত উচ্চমানের। গ্রন্থাগার যে বিশেষ অঞ্চলে অবস্থিত ছিল তাকে বলা হতো ধর্মগঞ্জ। বিশ্ববিদ্যালয়ের 3টি গ্রন্থাগার হলো রত্নসাগর, রত্নদধি এবং রত্নরস্তক। ভালোভাবে একটু নামগুলো মনে রাখার চেষ্টা করবে। নামগুলো না দিলে কোনো অসুবিধা হবে না, কিন্তু নামগুলো যদি ভালোভাবে তুমি মনে করে করে দিতে পারো, পরীক্ষার খাতায় লিখে আসতে পারো, অবশ্যই পরীক্ষক দেখে কিন্তু খুশি হবেন যে হ্যাঁ ছেলেটা ভালো বা মেয়েটা ভালো পড়াশুনো করেছে, তোমাকে নাম্বারটা যথাযথ দেবে। 6 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ ব্যয়ভার। শিক্ষা ছিল অবৈতনিক। ওই আবাসিক প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পোশাক, পরিচ্ছদ, আহারাদি বিনামূল্যে দেওয়া হতো। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি পরিচালিত হতো। 61 গ্রামের আয়ে বিত্তশালী ব্যক্তিদের দানে এবং বাজারের আর্থিক আনুকূল্যে বিশ্ববিদ্যালয়টি চলত। এরপর 7 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ শিক্ষাদান পদ্ধতি। বিশেষজ্ঞ পণ্ডিতেরা মৌখিকভাবে পাঠদান করতেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেরও ব্যবস্থাটি ছিল, অর্থাৎ মৌখিক প্রশ্ন ধরা হতো শিক্ষার্থীদের, আর মৌখিকভাবেই কিন্তু পাঠদান করতেন সেকালে শিক্ষকরা বা অধ্যাপকরা। বিতর্কের মাধ্যমেও শিক্ষাদান করা হতো, অর্থাৎ তর্ক বিতর্ক সভারও কিন্তু সেকালে আয়োজন করা হতো শিক্ষার্থীদের জন্য। এরপর 8 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ। 8 নম্বর পয়েন্ট আছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী উভয় নিয়ম শৃঙ্খলার বাঁধনে বাঁধা থাকতেন। এই শৃঙ্খলার বাঁধন কেবলমাত্র শয্যা গ্রহণ ও শয্যা ত্যাগ, অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে ওঠার পর, এই দুটি ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল তা নয়। অর্থাৎ দিনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু প্রত্যেকটা শিক্ষক মণ্ডল থেকে শুরু করে সকল শিক্ষার্থীদের থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই নিয়ম শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকতো। অর্থাৎ সকল অধ্যাপক এবং সকল শিক্ষার্থী কিন্তু তাদেরকে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হতো। দিনের মধ্যবর্তী সময়েও কার্যক্রম বাঁধা ছিল, আর এই শৃঙ্খলায় গড়ে দিত উন্নত মানের জীবন দর্শন। অর্থাৎ নিজে কোন সময় খাবে, কোন সময়ে ঘুমাতে যেতে হবে, কোন সময় একটা নির্দিষ্ট সময়েই ঘুম থেকে প্রত্যেকে উঠতে হবে, এরকম কিন্তু নিয়ম শৃঙ্খলার মধ্যে প্রত্যেকটা শিক্ষার্থী থেকে অধ্যাপক সব প্রত্যেকেই কিন্তু সেকালে বাঁধা ছিল। এরপর 9 নম্বর পয়েন্ট মূল্যায়ন। মূল্যায়নের জন্য পরীক্ষার ব্যবস্থা ছিল। মূল্যায়নের কি পরীক্ষার, এটা পরীক্ষার হবে, তোমরা একটু চেঞ্জ করে নেবে, লেখার সময় একটু কারেকশান করে নিও, কারণ টাইপিং মিস্টেকের জন্য একটু ভুল রয়েছে। পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের উপাধি ও ভূমিদান করা হতো, অর্থাৎ পরীক্ষায় যারা সফল হতো তাদেরকে ভূমিদান করা হতো এবং উপাধিও দেওয়া হতো। এরপর 10 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ কি আছে, ধ্বংস। পাল রাজত্বের শেষ দিকে নালন্দার অভ্যন্তরীণ দ্বন্দ্বে নালন্দার খ্যাতি ম্লান হয়ে পড়ে, সাবলীল ছন্দ হারাতে থাকে। এই সময় মোহাম্মদ ঘুরির সেনাপতি বখতিয়ার খলজির আক্রমণে বিশ্ববিদ্যালয়টি ধ্বংস হয়ে যায়।
এরপর উপসংহার তোমরা একটা নোটসের শেষে লিখতে হয় জানো, উপসংহার বা মূল্যায়ন। উপসংহার এখানে কি রয়েছে তোমরা দেখো, খুব সহজ সরলভাবে লেখা রয়েছে যে নালন্দা বিশ্ববিদ্যালয় দেশের গণ্ডির বাইরেও ছিল সমাদৃত, যার অন্তর্নিহিন সাবলীল ধারায় হাজারে হাজারে শিক্ষার্থী পেত জীবন দর্শনের সুধা। সেই বিশ্ববিদ্যালয়টিকে ধ্বংস করে ফেলা হলেও মহাকালের মহাস্রোত তাকে ধুয়ে মুছে শেষ করে দিতে পারেনি। একবিংশ শতাব্দীর বুকে আজও বিশ্ববিদ্যালয়টি অমর হয়ে আছে ও থাকবে। এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ তোমাদের 10 নম্বর একটি প্রশ্নের আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো। খুব সহজ সরলভাবে নোটসটি লেখা রয়েছে যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, লিখে আসতে পারো। পরীক্ষার জন্য যদি পরীক্ষায় এই প্রশ্নটি আসে অবশ্যই লিখে আসতে পারবে, খুব কিন্তু গুরুত্ব সহকারে পড়বে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের ক্লাসটা এই পর্যন্তই।